বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো আমরা আগের মতোই আলোচনা চালিয়ে যাব। আজকে আলোচনার আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় কোন রাসায়নিক অবিকার প্রক্রিয়ায়? তো ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় আর্দ্র বিশ্লেষণ রাসায়নিক অবিকার প্রক্রিয়ায়। আবার অ্যান্সারটা বলা হচ্ছে ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় আর্দ্র বিশ্লেষণ রাসায়নিক অবিকার প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কত সালে? গ্রেট ব্যারিয়ার রিফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় 1981 সালে। ছোট উভালাকে কি নামে ডাকা হয়? ছোট উভালাকে জামা নামে ডাকা হয়। ফ্লিট কি? ফ্লিট হচ্ছে কোনো উপহ্রদ বালি বা নুড়ি গঠিত চর দ্বারা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকলে তখন তাকে ফ্লিট বলা হয়। কোনো উপহ্রদ তাকে বলা হয় যার 3 দিকে স্থলভাগ আর একদিকে জলভাগ থাকে, তাকে বলা হয় উপহ্রদ। তো কোনো উপহ্রদ বালি বা নুড়ি গঠিত চর দ্বারা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকলে তখন তাকে ফ্লিট বলা হয়। আকৃতি ও গঠন অনুযায়ী সামুদ্রিক বাঁধ কয় প্রকার? আকৃতি ও গঠন অনুযায়ী সামুদ্রিক বাঁধ 5 প্রকার, যথা প্রদেশীয় বাঁধ, উনতটীয় বাঁধ, প্রতিবন্ধক বাঁধ, স্পিট আর টম্বল। আকৃতি ও গঠন অনুযায়ী সামুদ্রিক বাঁধ 5 প্রকার, যথা প্রদেশীয় বাঁধ, উনতটীয় বাঁধ, প্রতিবন্ধক বাঁধ, স্পিট আর টম্বল। রক রিফ কি? রক রিফ হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপর শক্ত শিলা ক্ষয় প্রতিরোধ করে বিচ্ছিন্ন টিলারূপের যে অবস্থান, একেই রক রিফ বলা হয়। অর্থাৎ তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপর শক্ত শিলা ক্ষয় প্রতিরোধ করে বিচ্ছিন্ন টিলারূপে অবস্থান করলে তখন তাকে রক রিফ বলা হয়। ভারতের শস্যগোলা কাকে বলা হয়? ভারতের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, এই 2 রাজ্যকে বিশেষ করে শস্যের গোলা বলা হয়। তবে এই প্রসঙ্গে জেনে রাখা উচিত যে ধানের গোলা বলা হয় তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলাকে। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে ধানের গোলা বলা হয় তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলাকে। ভারতের বয়নশিল্পের রাজধানী কাকে বলা হয়? ভারতের বয়নশিল্পের রাজধানী বলা হয় আহমেদাবাদ শহরকে। এবং এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে কটন পলিশ বলা হয় মুম্বাই শহরকে। ভারতের বয়নশিল্পের রাজধানী বলা হয় আহমেদাবাদ শহরকে এবং কটন পলিশ বলা হয় মুম্বাই শহরকে। ভারতের প্যারিস কাকে বলা হয়? ভারতের প্যারিস বলা হয় রাজস্থানের জয়পুর শহরকে। পলিশের উদাহরণ কি হবে? পলিশের উদাহরণ হলো মিশরের আলেকজান্দ্রিয়া। ভ্যালকানাইজেশন পদ্ধতিকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়? অর্থাৎ ভ্যালকানাইজেশন পদ্ধতিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়? তো ভ্যালকানাইজেশন পদ্ধতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। প্যান ফ্যান ভূমিরূপটির কে নামকরণ করেন? প্যান ফ্যান ভূমিরূপটি নামকরণ করেন বিজ্ঞানী লসন।
স্কন্ধভূমি গড়ে ওঠে নদীর পুনর্জীবন লাভের কোন ভূমিরূপের মধ্যে? উপত্যকার মধ্যে উপত্যকা, না নদীমঞ্চ, না কর্তিত নদীভাগ, না সমুচ্চ শীর্ষ সমন্বিত ভূমি? দেখে নেব উত্তর। উপত্যকার মধ্যে উপত্যকা ভূমিরূপে স্কন্ধভূমি তৈরি হয়। উপত্যকার মধ্যে উপত্যকা ভূমিরূপে স্কন্ধভূমি তৈরি হয়। স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীর সংখ্যা কম থাকে? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীর সংখ্যা কম থাকে। তবে এ প্রসঙ্গে আরও আমরা কিছু তথ্য জেনে নেব যে নদীর সংখ্যা বেশি থাকে পরিণত পর্যায়ে এবং মধ্যম পরিমাণে দেখা যায় বার্ধক্য পর্যায়ে। তা স্বাভাবিক ক্ষয়চক্রের 3টি পর্যায়: যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়। তা স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে নদীর সংখ্যা কম থাকে, নদীর সংখ্যা বেশি থাকে পরিণত পর্যায়ে, আর মধ্যম পরিমাণে দেখা যায় বার্ধক্য পর্যায়ে। স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির বন্ধুরতা কম থাকে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ভূমির বন্ধুরতা কম থাকে, আর স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে ভূমির বন্ধুরতা বেশি থাকে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ভূমির বন্ধুরতা কম থাকে এবং স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে ভূমির বন্ধুরতা বেশি থাকে। স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাসের ঘটনা ঘটে? স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে নদীগ্রাসের ঘটনা ঘটে। স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীগ্রাসের ঘটনা ঘটে, অর্থাৎ একটি নদী অন্য একটি নদীকে গ্রাস করে ফেলে। মরু ক্ষয়চক্রের কোন পর্যায়ে ডেজার্ট পেভমেন্ট সৃষ্টি হয়? মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে ডেজার্ট পেভমেন্ট সৃষ্টি হয়। মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে ডেজার্ট পেভমেন্ট সৃষ্টি হয়। কোন গিরিপথটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে? বোমডিলা গিরিপথটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে। বোমডিলা গিরিপথটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে। এরেশন কি? মাটি ও বাতাসের মধ্যে বায়ুর পরস্পর চক্রাকার গতিরূপ হল এরেশন। মাটি ও বাতাসের মধ্যে বায়ুর পরস্পর চক্রাকার গতিরূপ হল এরেশন। বিজ্ঞানী ভন হফ তার সূত্রটি কত সালে দিয়েছিলেন? বিজ্ঞানী ভ্যান হফ তার সূত্রটি কত সালে দিয়েছিলেন? বিজ্ঞানী ভ্যান হফ তার সূত্রটি 1884 সালে দিয়েছিলেন। বিজ্ঞানী ভ্যান হফ তার সূত্রটি 1884 সালে দিয়েছিলেন। লোহার অভাবে উদ্ভিদের কোন রোগ হয়? লোহার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস, বিশেষ করে ধান গাছে এবং মটর লিফ আখ গাছে দেখা যায়। ক্লোরোসিস রোগের অপর নাম হলো পাণ্ডুরোগ, যা উদ্ভিদের ম্যাগনেসিয়ামের অভাবে হয়ে থাকে। পটাশিয়ামের অভাবে উদ্ভিদের কোন রোগ হয়? পটাশিয়ামের অভাবে উদ্ভিদের নেক্রোসিস রোগ হয়। পটাশিয়ামের অভাবে উদ্ভিদের নেক্রোসিস রোগ হয়। কোন অঞ্চলের উদ্ভিদের উচ্চতা সর্বাধিক? এই উত্তরটা শুনে অনেকেই হয়তো অবাক যাবেন।
হয়তো অনেকের ধারণা যে নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদের উচ্চতা সর্বাধিক, কিন্তু তা নয়। আজ থেকে জেনে রাখুন যে স্থলবর্গীয় গাছের উচ্চতা হলো সর্বাধিক, সেখানে উচ্চতা দেখা যায় 80 থেকে 85 মিটার। আর নিরক্ষীয় চিরহরিত উদ্যানের গাছগুলির উচ্চতা হয়ে থাকে 40 থেকে 50 মিটার। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত প্রথাগত তাপীয় ধারণাটি কে দিয়েছিলেন? মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত প্রথাগত তাপীয় ধারণাটি এডমন্ড হ্যালি দিয়েছিলেন 1686 খ্রিস্টাব্দে। অ্যাপিকো আন্দোলনের স্লোগানে যে 5 F's ছিল, সেই 5 F's এর সম্পূর্ণ নাম কি কি? ফুড, ফুডার, ফিউল, ফাইবার, ফার্টিলাইজার। ফুড, ফুডার, ফিউল, ফাইবার, ফার্টিলাইজার। সালফার ডাই অক্সাইড দূষণের নির্দেশক হলো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, লাইকেন, অপরিক্ত কোনোটি নয়। তা সঠিক উত্তরটি হবে লাইকেন। দূষণের প্রধান কারণ কি? দূষণের প্রধান কারণটি হলো মানুষ। আচ্ছা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। আমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আচ্ছা, আপনাদের যদি ভালো লাগে এই আলোচনা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি করেন তাহলে অবশ্যই আপনাদের কোনো ক্ষতি নেই। অবশ্যই আপনাদের লাভবান হতে পারবেন। যখন আমি ভিডিও পোস্ট করব সেগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন লাগছে। আর বন্ধুদেরকেও শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা গ্রোথ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, বাই।